সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে, যেখান থেকে যুক্ত হয়েছেন। শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় যুদ্ধের প্রভাবে বাংলাদেশ। যুদ্ধের প্রভাবে বাংলাদেশ। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন, নিরাপত্তা এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত আছেন, জয়নুল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাকে স্বাগত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তেল নিতে হয়? জি জি, গাড়িতে তেল নিতে হয়? হ্যাঁ তেল। কতক্ষণ সময় লাগে? দেখেন, বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যদি এভাবে চলতে থাকে তাহলে একটা দেশের জ্বালানি ব্যবস্থা বা একটা দেশের, যদি আপনি বলেন যে জ্বালানি তো সকল কিছুর সাথে জড়িত, পরিবহন ব্যবস্থা, তারপর হচ্ছে আপনার যদি বলেন যে কৃষি ব্যবস্থা, এটা তো জ্বালানির উপর নির্ভরশীল, যেটা সেচ সেচ বলেন। যদি বলেন যে আপনার জমিতে সার ব্যবস্থা, সেটাও তো জ্বালানি লাগে, আপনার গ্যাস লাগে। তো সকল কিছু হচ্ছে এখানে জ্বালানির উপর নির্ভরশীল। এভাবে যদি চলতে থাকে, শুধু গাড়ির ব্যাপার না, টোটালি একটা দেশের জ্বালানি যদি এভাবে এরকম অচল অবস্থায় থাকে, তো আমরা মনে করি এটা খুবই অশান্তির সংকেত এবং সকল কিছুতে প্রভাব পড়বে। আসবো আপনার কাছে, একটু যুদ্ধ পরিস্থিতি বুঝে আসি নিরাপত্তা বিশ্লেষকের কাছ থেকে। কাজী শরীফ উদ্দিন, যুদ্ধ শুরু হলো 28 ফেব্রুয়ারি, 40-41 দিনের মতো চললো। 45 days। 14 দিনের যুদ্ধবিরতি হলো। যুদ্ধবিরতির মধ্যে আলোচনা হলো, পাকিস্তানে আবার আলোচনা 21 ঘন্টার পরে ভেস্তে গেল। আবার হরমুজে ইরানের যান চলাচল শুরু। আর যুক্তরাষ্ট্র বলল যে আমরা হরমুজ অবরোধ করব। তার মানে কি? ভেনেজুয়েলার পর ইরান। ভেনেজুয়েলা তেলের জন্য বিখ্যাত, ইরান তেলের জন্য বিখ্যাত, ইরানের আশপাশের দেশগুলো তেলের জন্য বিখ্যাত, এবং বিশ্বের বেশিরভাগ তেল এই জায়গা থেকে যায়। তেলের বাজার নিয়ন্ত্রণে কি এর মূল উদ্দেশ্য? ধন্যবাদ আমার সহ আলোচক, আমার প্রিয় দর্শক শ্রোতা। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। প্রত্যাশা এবং প্রাপ্তির ভিতরে যখন মিল না থাকে, তখন মানুষের এই যুদ্ধর পরিস্থিতির সৃষ্টি হয়। ঠিক এমনি করে 28শে ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইসরায়েল চাপিয়ে দিয়েছে ইরানের উপর যে যুদ্ধ। তো এই যুদ্ধ এতদিন দিয়ে সে ক্যাটস অ্যান্ড মাউসের মতো প্রতিদিন যাচ্ছে, আর যুদ্ধের পরিস্থিতি এক দিকে টার্ন নিচ্ছে। বাট তার একটা মিশন এবং ভিশন আছে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে মোরল আমরা বলি, ডোনাল্ড ট্রাম্প, যার কথা এবং কাজের ভিতর কোনো মিল নাই। ইফ দ্য ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড ডাজেন্ট কমেন্সুলেট, তার সেই ধরনের আনপ্রেডিক্টেবল নেতাদের নিয়ে বড় অশান্তি সৃষ্টি হয়। এখন তারই একটা বই প্রকাশ, যে যুদ্ধবিরতি ডিক্লেয়ার দেওয়ার পর 21 ঘন্টা বসে যে একটা আলোচনা হলো, এই আলোচনার আউটপুটটা আমরা মোটেই দেখছি না। এটা কি আমরা একদিকে বুঝতে পারছি যে সময় গেইন, দ্বিতীয় দিকে বুঝতে পারছি যে নিজস্ব রেস্ট অ্যান্ড রিপিট, তৃতীয় দিকে দেখতে পাচ্ছি যে একটা বদ্ধ ঘরে নতুন আরেকটা তালা লাগানো। হরমুজ প্রণালী ছিল উন্মুক্ত, ইরান সেখানে একটা তালা লাগিয়েছে, বদ্ধ ঘর। এখন এই যুদ্ধবিরতির পরে, আলোচনার পরে, আমেরিকা আবার ওখানে তালা লাগিয়েছে, বলছে ইরানের যেতে দেবো না, ইরানকেও যেতে দেবো না, বা ইরান নির্দেশিত কোনো জাহাজ এই পথে যেতে পারবো না। তো যেমনটি দিয়ে আপনি শুরু করেছিলেন, সেই ভেনেজুয়েলা, সেই ইরান, সেই তেল। যখন দেখতে পাচ্ছি যে তেলের মূল্য একটু চড়া বা বেড়ে যাচ্ছে, তখনই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমাদের আলোচনা ফলপ্রসূ পর্যায়ে চলে আসছে, ইরান যুদ্ধে হেরে গেছে, আমার ভীষণ বিজয় হয়েছে, তেলটা একটু নিচে দাম, যে ইন্ডিকেটরের দাম একটু নিচে আসছে। কারণ এই তেলের আগুনে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিজেও জ্বলছে। নাম্বার 2, যখন পুরো ওয়ার্ল্ড কন্ট্রোল করতে হয় ইকোনমির মাধ্যমে, এই ইকোনমি যখন পুরা যে আমাদের যে শেয়ার মার্কেটগুলো দোদুল্যমান, যখন দেখা যাচ্ছে শেয়ার মার্কেট প্রচণ্ড ফল করছে, তখন আরেকটা ডিক্লেয়ার দিচ্ছে আবার খুব তাড়াতাড়ি আমাদের মাঝখানে আলোচনা হবে। আজ থেকে সেই 1981 সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, এই আরব ইসরায়েল যুদ্ধের কিন্তু ঠিক সেম এই ধরনের একটা পিস ট্রিটি হতে গিয়েছিল। তাদের মাঝখানে কোনো পিস হয় নাই, বাট পিসের জন্য দুইজন নোবেল পেয়েছিলেন, দিদেন
যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যে আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট, দুইজন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তা আমরা এটা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে গিয়ে যে আলোচনা হচ্ছে, এখানে জেনারেল ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী, ওনারা শুধুমাত্র পিস ইস্টাবলিশ করার জন্য এটা করছেন না ডোনাল্ড ট্রাম্পের আন্ডার কাভারে নোবেল প্রাইজ উইন করার জন্য এটা গেছেন, এটা আমাদের দেখতে হবে। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নতুন পরিস্থিতি খুব ভয়াবহ টার্ন নিচ্ছে। যারা ডোনাল্ড ট্রাম্প নিজের ঘর না সামলিয়ে এসে এদিকে হুমকি দিচ্ছেন, এদিকে ন্যাটো তার সঙ্গে তার দৃষ্টিতে বিট্রে করছে, বলছে পেপার টাইগার। কিন্তু প্রকৃতপক্ষে এই অর্গানাইজেশন থেকে বাদ দিয়ে এসে যদি নিজস্ব ব্যক্তি স্বার্থের জন্য তেল বা ওয়ার্ল্ড মার্কেট বা ইকোনমিক কন্ট্রোল করার জন্য যদি এই যুদ্ধটাকে জিতিয়ে রাখা হয়, এতদিন আমরা ইরানের স্ট্র্যাটেজি, আমেরিকার স্ট্র্যাটেজি, দেন বেঞ্জামিন নেতানিয়াহুর স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি। এখন যুদ্ধের পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে। নেতানিয়াহু একজন প্রধানমন্ত্রী যার ছেলে 2023 সাল থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মিয়ামি শহরে তার মায়ের সাথে অবস্থান করছেন। আবার এদিকে আমাদের ডোনাল্ড ট্রাম্পের যে পার্সোনাল স্টাফ অফিসার, উনি স্টেটে বলেছেন যে যুদ্ধেই যদি নেতানিয়াহুর এত শখ হয়, তা নিজের ছেলে কেন দেশের বাইরে? জি, আসবো আপনার কাছে। জয়নুল আবদিন শিশির, এর প্রভাব বাংলাদেশে তো পড়তে শুরু হয়েছে। আমরা দীর্ঘ লাইন দেখছি জ্বালানি তেলের জন্য, এবং বাজারেও দেখছি দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইস্টার্ন রিফাইনারির বেশিরভাগ অংশ অকার্যকর, মানে অচল হয়ে গেছে। যেহেতু আমাদের ক্রুড অয়েল নাই, আমরা শোধন করার মতো তেল নাই। বাংলাদেশ তো ক্রুড অয়েল আমদানি করে এবং ফিনিশড লেদারও, ফিনিশড অয়েলও আমদানি করে। জাতীয় সংসদে আজ শুনলাম যে বলা হয়েছে 2 মাসের তেল মজুদ আছে। যুদ্ধ পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে কি হবে? আমাদের বিকল্প বাজার কি করছি? ধন্যবাদ মাসুম ভাই আপনাকে, আমার সহ আলোচক কর্নেল শরীফ ভাইকে এবং চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে। দেখেন, আমি বাংলাদেশ প্রসঙ্গে আসার আগে ভাইয়ের সাথে একটু প্রতিধ্বনি করি। বর্তমান আসলে পৃথিবীর যদি বড় অর্থনীতি বলেন, আমেরিকার পরে হচ্ছে চায়নার অর্থনীতি সবচেয়ে বড় অর্থনীতি। এখন চায়নার এই অর্থনীতি সাধারণত 2 দেশের জ্বালানির উপর বেশি নির্ভর করতে। একটা হচ্ছে ভেনেজুয়েলা থেকে তেল, আর একটা হচ্ছে ইরান থেকে তেল। সবচেয়ে বেশি তেল নেওয়া হতো ইরান থেকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার যে বাজারটা, যেটা থেকে ইরান তেল নিত, সেই বাজারটা কিন্তু নষ্ট করে দিল। ইরান সেখান থেকে আর তেল নেওয়া সম্ভব না, নিলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভায়া হয়ে নিতে হবে, তাদের কাছ থেকে। এখন তাদের মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিতে হবে। আর এখন যদি ধরেন আপনার হরমুজ প্রণালীতে যদি সে আবার অবরোধ দেয়, এখানে যদি চায়না যদি এই বাজার থেকেও তেল না নিতে পারে, ইরান থেকে তেল না নিতে পারে, তাহলে চায়নার ইকোনমি কিন্তু গ্রোথটা আর হবে না। যেটা মার্কিন গবেষকরা বিভিন্নভাবে দেখায় যে খুব দ্রুতই চাইনিজ ইকোনমি আমেরিকার ইকোনমিকে ক্রস করে ফেলবে, যেটা খুব 5-7 বছর পরে ওরা এই প্রজেকশনগুলো বারবার দিচ্ছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে শুরু থেকে যখন যুদ্ধটা চাপিয়ে দেওয়া, যুদ্ধ ছিল ইরানের প্রতি কোনো কারণ ছাড়াই, বিএনআই মানে আপনার আলোচনার টেবিলে থেকে এখনও উঠা শেষ হয় নাই, আলোচনা শেষ হয় না তার আগে ইরানে হামলা করা হলো, এবং ইরানও আধা ঘন্টার মধ্যে পাল্টা জবাব দিয়ে দিল। আমার কাছে জিনিসটা মনে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে আসলে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। প্রথম মনে হলো শুধু ইরানের রিজিম চেঞ্জ, কিন্তু আমরা দেখলাম যে না, সে রিজিম চেঞ্জ করতে পারলো না, কিন্তু তার যুদ্ধটা চালিয়ে গেল। এখন আমার কাছে মনে হচ্ছে সে মূলত হচ্ছে ইরানকে মানে দমন বা ধ্বংস তো ঠিকই আছে, তার মনে হয় মুখ্য উদ্দেশ্যটা ছিল চায়নাকে মানে আটকানো, বা চায়না যাতে ইরান থেকে তেল না নিতে পারে, যেটা আমরা এই সর্বশেষ হরমুজ প্রণালী মানে অবরোধ দিয়ে বুঝতে পারলাম। আপনি দেখেন, এই অবরোধের মধ্যে দিয়ে কিন্তু সে আরেকটা কাজ করতে যাচ্ছে। এখানে মধ্যপ্রাচ্য কিন্তু যে এখানে তেলের বাজারটা এখন পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বড় তেলের বাজার কিন্তু মধ্যপ্রাচ্যে, যদি ল্যাটিন আমেরিকা তেল আছে, ওইগুলো কিন্তু এখন পর্যন্ত এত বড় বাজার হয়ে ওঠে নাই, বা ওইদিকে আমাদের এখনো যোগ কম, বা আমরাও যাই না, আনতে অনেক সময় লাগে, পয়সা বেশি লাগে। এখন যদি সেই জায়গাটাকে যদি অবরোধ করে ফেলে, ইরান বা মিডল ইস্টার আর সৌদি আরব থেকে শুরু করে কাতার, অন্যান্য দেশগুলো থেকে এই বাজারটা যদি নষ্ট করা যায়, তাহলে সে নতুন একটা বাজার ক্রিয়েট করতে পারে। সেটা হচ্ছে সে ল্যাটিন আমেরিকা এবং আমেরিকা সে নিজেও পারে, এবং সে ভেনেজুয়েলা যে বাজারটা মানে যে তেলটা দখল করলো সেটাও পারে।
এখানে তার দুইটা কাজ হচ্ছে। প্রথমত হচ্ছে ইরানকেও সে দমন করে ফেলতেছে, আর দ্বিতীয় হচ্ছে আপনার চায়নার অর্থনীতিকেও সে এখানে মানে দোষী দেওয়ার চেষ্টা করছে। বিকল্প সে আবার নতুন করে এই বাজারটা ধ্বংস করে, মধ্যপ্রাচ্যের এই তেল বাজারটা ধ্বংস করে সে ল্যাটিন আমেরিকার একটা বাজার ক্রিয়েট করতে চাচ্ছে। তো আমরা মনে করি তাদের যে এই যে প্রচেষ্টা, এটা সারা পৃথিবীতে একটা বড় ধরনের বিপর্যয় নিয়ে আসছে, এবং এই বিপর্যয় মানবতার বিরুদ্ধে হচ্ছে। শুধু এটা মানে আপনি সরকার বা একটা অঞ্চলের এইভাবে মূল্যায়ন করলে হবে না, এটা টোটালি একটা মানবতার বিরুদ্ধে। কারণ আপনি দেখেন, যদি এই বছর যদি যেভাবে দেখা যাচ্ছে, আমি এই ইকোনমিস্টের একটা আর্টিকেল দেখলাম, যেভাবে সারা পৃথিবীতে সার উৎপাদন ব্যাহত হয়েছে, এই আমাদের তো বড় ধরনের একটা সারা পৃথিবীব্যাপী একটা খাদ্য সংকট তৈরি হবে। এই খাদ্য সংকট তৈরির মধ্যে দিয়ে সারা পৃথিবীতে অনেক মানুষ না খেয়ে মারা যাবে। সেটা তো একটা মানবতার বিপর্যয় ঘটবে। এর জন্য দায়িত্ব হবে একমাত্র আমেরিকা এবং তাদের এই কূট রাজনীতি। তো আমরা মনে করি বাংলাদেশ কীভাবে সার্ভাইভ করতে পারবে এই জায়গায় আমাদের খুবই তাড়াতাড়ি এখানে সকলকে নিয়ে সম্মিলিত প্রচেষ্টা নেওয়া উচিত। দেখেন, আমরা শুরু থেকে বলছি যে এই অবস্থায় 2 মাস 3 মাস এটা তো কোনো সাস্টেনেবল সমাধান না। আমরা এর আগেও বলছি, বাংলাদেশের যে এনার্জি যে সংকটটা, এই সংকটটা সমাধান করার জন্য আমাদের রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়া উচিত। শতভাগ রিনিউয়েবল এনার্জির দিকে না গিয়েও আমরা যদি অর্ধেক যদি রিনিউয়েবল এনার্জির দিকে পেতাম, যেমন আমরা যদি এটা সৌরবিদ্যুৎ, এই যে সরকারি যে স্থাপনাগুলো আছে, ইউনিভার্সিটি, কলেজ, প্রাইমারি স্কুল, তারপর যে সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানের উপর যদি আমরা সোলার প্যানেল করতে পারতাম, তাহলে আমাদের কিন্তু জ্বালানির অর্ধেক ঘাটতি মিটে যেত। এখান থেকে 5 থেকে 7 হাজার মেগাওয়াট আমরা পাই, যেখানে আমাদের এখন 16,000 14,000 মেগাওয়াটের চাহিদা। তাহলে আমার তেলের উপর চাপটা একটু কমে, বা বাজারে যে তেল আছে তার উপরে অনেক প্রেশার কমে যায়। কিন্তু সরকার ওইদিকে যাচ্ছে না, বলো স্কুল বন্ধ করে দিচ্ছে। স্কুলে ছাদের উপর একটু সোলার করা যায়, আমি চেষ্টাটা শুরু করে দিতে পারি, আমি করছে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখেন, যেখানে আমাদের দেশের এই অবস্থা, যেখানে আমাদের বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিভিন্ন জরিপে বলা হচ্ছে বাংলাদেশে নতুন করে 12 লাখ লোক গরিব হয়ে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ যেটা, এটা বাতিল করে দেওয়া হচ্ছে। পুরাতন যে ব্যাংক খেকুরা আছে, লুটেরা আছে, তাদেরকে আবার ব্যাংকের মালিকানায় নিয়ে আসা হচ্ছে, এবং এসালামের মতো লোকদেরকে আবার বাংলাদেশের ব্যাংক লুট করার সুযোগ করে দেওয়া হচ্ছে। নতুন যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ক্ষমতায় এখনও 50 দিন বসেছে, 50 দিন হয় নাই। এর মধ্যে দিয়ে আমরা শুনতে পাচ্ছি 41,000 কোটি টাকার ঋণ দেওয়া হয়ে গেছে। তো আপনি যদি ধরেন একটা গভর্নমেন্ট মানে এমনিতে সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, জ্বালানি সংকট, তার উপরে হচ্ছে ব্যাংক লুট করে 234 বিলিয়ন টাকা আওয়ামী লীগ পাচার করে নিয়ে গেল, 6টা ব্যাংক একদম দেউলিয়া, মানে গ্রাহকের টাকা দিতে পারছে না, সরকার কিছু টাকা দিয়ে ব্যাংকগুলো মার্জ করলো। এর মধ্যে দিয়ে আপনি আবার ওই ব্যাংক লুটারদেরকে মানে ব্যাংক মালিক হওয়ার জন্য সুযোগ করে দিলেন মাত্র 7.5% টাকা দিতে পারলেই। অথচ আপনার কাছে উচিত ছিল যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আগে টাকা উদ্ধার করা, আর তাদের হাতে আর কখনো ব্যাংক না দেয়া। আপনার কাছে আসবে। ধন্যবাদ আপনার কাজী শরীফুদ্দিন। এর শিকার তো সব দেশ, আপনি যেমনটি বলছেন, যুক্তরাষ্ট্রও এর শিকার, কিন্তু যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, সেই অর্থনীতি তো অন্য দেশগুলোর না। আমাদেরকে আমাদের দেশের কথা চিন্তা করতে হবে। আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, বা আমরা কিভাবে নিজেদেরকে সামলে রাখতে পারবো? ধন্যবাদ, ভেরি গুড কোশ্চেন। আহার গ্রহণ না করলে মানুষ জীবন বাঁচাতে পারে না। তেল বা জ্বালানি না থাকলে কোনো দেশের চাকা, বাণিজ্যের চাকা কখনোই ঘুরতে পারে না। আজকে আমাদের এই মুহূর্তে একটা প্রজ্ঞাপন দেখতে পেলাম যে আমরা যখন কথা বলছি এই মুহূর্তে ইসলামাবাদের একটি প্রতিনিধি দল তেহরানে গেছে আলোচনা করার জন্য। ইটস ট্রু যে এই দলটা তেহরানে গেছে, বাট অ্যাকচুয়ালি ওই ইরানের কাছে যুদ্ধটা খুব বেশি কঠিন কিছু না। দে আর হ্যাবিচুয়েটেড। ছোটোকাল থেকে একটা জিনিস জানতাম যে বিশ্বের একটা জাতি আছে যুদ্ধপ্রিয়, ভারত উপমহাদেশের গুর্খা। তা ঠিক এমনি করে ছোটোকাল থেকে এ পর্যন্ত দেখতে পাচ্ছি যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বড় কখনো নিষেধাজ্ঞা, কখনো হুমকি, কখনো কূটনৈতিকভাবে একঘরে করে রেখে দিয়েছে। এটা নিয়ে কিন্তু ইরান খুব বেশি বদার্ড না, শেষ মুহূর্তে চলে যাচ্ছে। যেমন আমাদের প্রয়াত লেখক আহমেদ ছাপা যদ্যপি আমার গুরুতে খুব সুন্দর একটা কথা লিখেছেন ওনার ওস্তাদ প্রফেসর আব্দুর রাজ্জাককে নিয়ে, যে 71-এর পরে সবাই যখন রাজপথে মিছিল করতে যেতেন, তো মিছিল করতে যাওয়ার সময় ওনাদের খুব কষ্ট হতো যে আপনারা কেন নেতৃত্ব দিচ্ছেন না মিছিল, আপনারা শিক্ষিতজীবী। তা বললো কি, রাজপথ সবার জন্য না, রাজপথ যারা করবে আর বুদ্ধিজীবী যারা, তারা পথ দেখিয়ে যাবে, এই পথ দিয়ে মিছিল করতে হবে। তো ঠিক এমনি করে যারা যুদ্ধ করে এবং যারা আলোচনার টেবিলে বসে তারা সেম না।
আমরা জানি যে ইরান থেকে যে একটা প্লেন এসছিল পাকিস্তানে, এই প্লেনটার নাম হচ্ছে মিনা 168। খুব একটা মানে মর্মদায়ক একটা হিস্ট্রি নিয়ে। সর্বপ্রথম যে আপনার বিমান হামলা করা হয় ইরানের উপরে স্কুলে, ওই স্কুলের 168টা মেয়ে ছাত্রী, তাদেরকে প্রথম স্ট্রাইকে মারা হয়। এই ছাত্রীদের নাম অনুসারে এই বিমানটার নাম মিনা 168, যেখানে 84 জন বুদ্ধিজীবী টোটাল প্যানেল ডিসকাশনের জন্য পাকিস্তানে এসেছিল। তার মুখ্য আলোচক ছিলেন 4 জন। এই 4 জনের ভিতরে 7টা পিএইচডি ডিগ্রিধারী আছে, মানে 3 জনের 2 সাবজেক্টে পিএইচডি করা এবং একজনের একটা, মানে টোটাল 4 জন আসছিল, তাদের 7টা বিষয়ে পিএইচডি করা। আই মিন তারা ওইভাবেই এসছিলেন যে যাদের আলোচনার টেবিলে, আমি এই প্রসঙ্গটা আমি ওই জন্যই আসছি, আপনি যেটা বললেন যে ইরানে গিয়েছে, যাদের আলোচনার টেবিলে বসার প্রয়োজন তারা শুড বি প্রজ্ঞাবান, যারা ডিসিশন নেবেন তারা ওনারা শুনবেন ব্যক্তিত্ব সম্পন্ন, ব্যক্তির ইন্টারেস্টের উপরে উঠে দেশ বা রাষ্ট্রের ইন্টারেস্টে। যেমন আজকে যে আমাদের পার্লামেন্টের পরে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এখন সশরীরে মিটিং করা নিষেধ, ট্রেনিং করা নিষেধ, অনলাইনে যাওয়ার জন্য বলা হয়েছে, শুধুমাত্র পিওএল মানে সাশ্রয়ের জন্য। আপনি আরও জানেন যে এই কয়েকদিনের তেলের জন্য বহিরাষ্ট্রের কাছে আমাদের আরও আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে। যেমন করে ইরান বলছে তাদের ক্ষয়ক্ষতির পূরণ দিতে হবে আমেরিকার কাছে, এই যুদ্ধের সিজফায়ারের একটা চুক্তি, ঠিক এমনি করে আবার ভারত, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সৌদি আরব, তারা বলছে আমাদের ইউএই বলছে আমাদের ক্ষয়ক্ষতির পূরণ দিতে হবে। তার উত্তরে ইরান বলছে যতদিন তোমাদের এই আমেরিকান ঘাঁটিগুলো থাকবে তখনই ক্ষতিপূরণ নিতে হবে আমেরিকার কাছ থেকে, আমার কাছ থেকে না। আবার এই যে তেলগুলো দিচ্ছে, যে আমার ছোট ভাই যেটা বললেন যে টোটাল এই রিজিমের তেল যাচ্ছে চীনে, আমেরিকা বলছে যদি তারা সরাসরি চীন যদি এখান থেকে ইরান থেকে তেল নেয় তাহলে এই ইরানের এই চীনের ইসের পর টোটাল শুল্ক আরোপ করবেন 50% মোর। কিন্তু আমেরিকার প্রায় 99% পিপল দে আর ইউজিং ইরানি আইটেম, চাইনিজ আইটেম। তো চাইনিজ আইটেম, তো এইটা দিয়ে আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্প হি ইজ গোয়িং টু ভেরি বিগ ট্রাম্প। এই 21 ঘন্টা আলোচনার পরে গতকালকে দেখতে পেলাম যে আল জাজিরাতে মার্কিন রাজনৈতিক কৌশলবিদ জন ট্রিহেরি, উনি ট্রাম্পের 7টা রিজন আউট করছেন। এই 7টা রিজন আউট ছাড়া এই পলিসি কখনো সার্থকভাবে সমাধান করা সম্ভব না। তার 1 নম্বর হচ্ছে এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে ইরান বলছে আমাদের নিয়ন্ত্রণাধীন, সে এতদিন সিজ করে রাখছে, একটা ঘরে একটা তালা দেওয়া হয়েছে, আমেরিকা নতুন তালা দিয়েছে, মানে একটা বন্ধ ঘরে এখন 2টা তালা। আপনাকে ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা আছে। জয়নুল আবদিন শিশির, বাংলাদেশের পক্ষ থেকে উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলার জন্য, এবং সংসদে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারও খোঁজার কথা তিনি বলেছেন। দেখেন, আমি আজকে $2 বিলিয়ন মানে আমাদের উন্নয়ন সহযোগীর কাছে চাওয়ার জিনিসটা দেখে আমি অবাক হলাম। তো একই সময়ে বলা হচ্ছে যে $2 বিলিয়ন আমার ডলার জ্বালানি সংকট নিরসনের জন্য মানে উন্নয়ন সহযোগীর কাছে চাওয়া লাগবে। আবার একই সময়ে গভর্নমেন্ট বলছে, যেটা নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশের অর্থনীতি বড় বড় মেগা প্রজেক্টের কারণে মানে ধসে গেছে, বা বাংলাদেশের মানে অর্থনীতি অনেক বেশি তলানিতে, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা বড় বড় মেগা প্রজেক্ট নেবে না। কিন্তু আমরা দেখলাম এখন আবার শুনছি বড় বড় 5টা মেগা প্রজেক্ট নিচ্ছে। দ্বিতীয় পদ্মা সেতু করবে, দ্বিতীয় যমুনা সেতু করবে, বরিশাল সেতু করবে, চাঁদপুর আর শরীয়তপুরের সেতু করবে। এই যে এখানে এই বড় বড় মেগা প্রজেক্টগুলো কি এখন নেওয়ার সময়? এখানে আপনি টাকায় এখনই শুরু করলেন যে $2 বিলিয়ন আপনি উন্নয়ন সহযোগীর কাছে ভিক্ষা চাইবেন, তারপর আবার আপনার শখ হয়েছে আবার মেগা প্রজেক্ট নেওয়ার জন্য। এখন আমি যদি এটা ঋণে বলি, ঋণে চাইবেন তো আপনি ঋণ করে ঘি খাবেন,
আর গিয়ে যদি খাইতে মন চায় আগে সক্ষমতা অর্জন করেন না, এরকম একটা যুদ্ধ অবস্থার মধ্যে আপনার আবার কি করে চিন্তা হয় যে আপনি এখন মেগা প্রজেক্টে যাবেন, যেখানে আপনি অলরেডি আপনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কই থেকে টাকা দিবেন ওইগুলো নিয়ে আপনার এখন অলরেডি আপনি মানে চিন্তা মানে উদ্বিগ্ন। আপনি বাজেটের আকার বড় করতেছেন, যেটা 9 লাখ কোটি টাকা মানে মানে 9 লাখ কোটি টাকার বাজেট করার জন্য অলরেডি প্রপোজ করছে, যেটা আগে ছিল আরও 17% কম গত বছরে। তো আপনি সব দিক দিয়ে জিডিপিও এবার মানে জিডিপির গ্রোথও কম হবে, আপনার ঋণও নেবেন, আবার মেগা প্রজেক্টও করবেন, 5টা মেগা প্রজেক্ট করবেন, যেটা আপনার প্রতিশ্রুতির বাইরে। কীভাবে করবেন আপনি? মানে কথা আর কাজের সাথে মিল নাই। এরকম অব্যবস্থাপনার মধ্যে যদি গভর্নমেন্ট যায়, তাহলে আমি মনে করি গভর্নমেন্ট আসলে আমাদেরকে ডুবাবে, এবং তার এই অব্যবস্থাপনা এবং অদূরদর্শী মানে চিন্তা বাংলাদেশের জনগণকে আরও বেশি ডুবাবে। যতটুকু না যুদ্ধ ডুবাবে, তার থেকে বড় ডুবাবে হচ্ছে তার এইসব চটকদারের কথাবার্তা। যে আমার এখন ওই দেখেন সারা দেশে শুরু করছে এখন খাল খনন কর্মসূচি। সবচেয়ে যেটা প্রায়োরিটি দেওয়ার কথা ছিল নদী ভাঙন রোধ, যেটা আমাদের অনেক মানুষের মানে জীবনহানি হয়, সম্পদহানি হয়, এটা আমাদের বড় সমস্যা। খাল খননটা কি মানে এত বড় সমস্যা? খাল তো আপনি মানে খনন করতে পারেন, আপনার 5 বছর সময় আছে। না, আমি চটকদার একটা কাজ করব, যেটা আমি বলে দিছি নির্বাচনের আগে আমি খাল খনন করব। খাল খনন করে করে এখন আমি টাকা পয়সা নষ্ট করতেছি, কিন্তু নদী ভাঙন রোধের কোনো প্রস্তুতি আমার নাই। অলরেডি বিভিন্ন জায়গা থেকে নিউজ আসছে নদী ভাঙনের জন্য সরকার কোনো বরাদ্দ সেভাবে দিচ্ছে না। তো এই যে সরকার অব্যবস্থাপনা, আমি মনে করি তারা খুব দ্রুতই বড় ধরনের একটা বিপদে ফেলতে যাচ্ছে আমাদেরকে, এবং এই জায়গা থেকে তাদের মানে ফিরে আসা উচিত। এছাড়াও আমরা যে তাদের মানে কথা এবং কাজের যে মানে ধরন দেখছি, বাংলাদেশের মানুষ খুবই হতাশ হচ্ছে। দেখেন, এই সরকারকে আমরা বৈধ সরকার মনে করি, এই জন্য এই সরকার জনগণের 51% ম্যান্ডেট পাইছে, এবং আমরা মনে করি হ্যাঁ আপনারা আমাদের সময় শেষ হয়ে আসছে, আমাদেরকে শেষ এখন করতে হবে। 51% আপনি যদি ম্যান্ডেটের একটু সময় সরকার, দেন তাহলে আপনার কাছে আরেকবার আসতে পারবো। 51% ম্যান্ডেটের সরকার আবার গণভোটের গণরায়ে 70% ম্যান্ডেট আবার মানে না। তার 51% আমাকে মানতে বাধ্য করে, আমি মেনেও নিচ্ছি, সম্মান দেখাচ্ছি, সে আবার আমার ছোট করে আসবো আপনার কাছে জনাব শরীফ। এই মুহূর্তে আমাদের জ্বালানি সংকট এবং সামগ্রিক সংকট মোকাবেলায় কি করণীয় 1-1.5 মিনিটের মধ্যে? জ্বালানি সংকট শুধু আমাদের দেশে না, সমগ্র বিশ্বেই এটা। তো প্রত্যেকটা প্ল্যানের সাথে অল্টারনেটিভ প্ল্যান থাকে। তা আমাদের জ্বালানি যেখান থেকে কালেক্ট করি তার বিকল্প পদ্ধতি আমাদের কালেক্ট করতে হবে অবশ্যই। তো এইখানে আমাদের বড় ধরনের একটা আঘাত বা ব্যাঘাত হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট একটা চুক্তি করে গেছে আমেরিকার সাথে, যে আমরা আমেরিকার বাইরে থেকে কোথাও তেল কিনতে গেলে তাদের একটা পারমিশন লাগবে। সো ফার অ্যাজ আই এম কনসার্ন, যে আমাদের পক্ষ থেকে, দেশের পক্ষ থেকে একটা চিঠিও লেখা হয়েছে আমেরিকাতে এই পারমিশনের জন্য, তো এখনও পর্যন্ত কোনো রেসপন্স হয়নি। রিগার্ডিং দিস অ্যাসপেক্ট উই আর ইন বিগ শেপ। দেন অল্টারনেটিভ যে প্ল্যান, যে ক্রুড অয়েল বা এখান থেকে আসবে বা আমাদের, এটা মনে হয় ওই চুক্তির কারণে না। আমি যতদূর জানি যে রাশিয়ার উপরে যে স্যাংশন দেয়া ছিল, সেই স্যাংশনের জন্যই বাংলাদেশকে আমেরিকার অনুমতি নিতে হচ্ছে। কিন্তু একই সাথে ভারত রাশিয়া থেকে কিনছে, কিন্তু তাদেরকে কিছু বলছে না। না, ভারত রাশিয়া থেকে কিনছে না সেটার জন্য কয়েকদিন আগে, যেমন আমাদের যুদ্ধের ইরান ইসরায়েল যুদ্ধের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বেঞ্জামিন নেতানিয়াহু ওখানে গিয়েছিলেন, যাওয়ার পরে ওইখানে যে ভারতীয় নাগরিকগুলো আছে যারা ওই তাদের ধর্মাবলম্বী, তাদের তো স্টেট হয়ে বলেছিল যে ভারত হচ্ছে তোমাদের মা, আর নেতানিয়াহু ইসরায়েল হচ্ছে তোমাদের পিতা। সেই দৃষ্টিকোণ থেকে আবার এটা হচ্ছে আমেরিকার কাছে, এটা কিন্তু ওই ইসরায়েলের সাথে সম্পর্ক ইস্টাবলিশ করা, দ্যাট ইজ নট দ্য থিং। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে দেখানোর জন্য যে আমি রাশিয়া থেকে তেল কিনে না করি, আমি তোমার নীতির বা তরিকার বাইরে নয় রিগার্ডিং দিস অ্যাসপেক্ট। বাট আমাদের দেশে এই মুহূর্তে যদি পিওএল ক্রাইসিস মুভমেন্ট কন্ট্রোল করতে হয়, আমাদের পিওএলের দাম বাড়াতে হবে, অবশ্যই বাড়াতে হবে। পাকিস্তানে তেলের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়ে সাধারণ গণপরিবহনগুলো ফ্রি করে দিয়েছে। মালয়েশিয়াতে তেলের দাম বাড়িয়েছে, গণপরিবহন ফ্রি করে দিচ্ছে। আমাদেরকে শেষ করতে হবে, আমাদের আলোচনা চলমান সবার থাকবে। সার্বিক সহযোগিতা লাগবে, যার যেখানে দায়িত্ব আছে সেটা সঠিকভাবে পালন করে জনাব শিশির, মিত এক ব্যয় মিনিট তেল সময় ইউজ পাবেন। করতে হবে। আমার কাছে মনে হচ্ছে সরকারকে এখন সকল পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার এবং উন্নয়ন সহযোগী সবার সাথে বসে একটা জাতীয় নীতি করতে হবে, কিভাবে আমরা এই বড় ধরনের এই ক্রাইসিস থেকে উত্তরণ করা যায়। অন্যথায় যদি সরকার যদি এসব চটকদার এবং মুখরোচক কাজকর্মগুলো করে, বা যেগুলো দিয়ে মানে পপুলিস্ট পলিটিক্স করে, এই সময়টা মনে হয় এখন না। পপুলিস্ট করার জন্য সরকার সময় পাবেন,
আপাতত আমাদের ক্রাইসিস মানে ম্যানেজমেন্ট করার জন্য সকলকে নিয়ে বসতে হবে। সরকারের কাজগুলো আপনার কাছে পপুলিস্ট কেন মনে হচ্ছে? এই যে দেখেন আপনি খাল খনন সরকার কর্মসূচি, তো এই প্রতিশ্রুতি দিয়ে এসছে। অথচ না, এই প্রতিশ্রুতি তো সরকার তো অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে। কারণ প্রতিশ্রুতি দিয়ে আসছে গণভোটের গণরায় বাস্তবায়ন করবে, তারা সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ নেবে, সেগুলো তো তারা ভঙ্গ করেছে। তারা তো আমাদের জুলাইয়ের যে অধ্যাদেশগুলো এগুলো মানে পালন করছে না। তারা বলছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন বাস্তবায়ন করবে। এখনো তো বলছি সেখানে বলছে যে তারা সুপ্রিম কোর্টের ফুল স্বাধীনতা দিবে এবং বিচারক নিয়োগের স্বাধীনতা দিবে, যেখানে আমরা বলি যে কনস্টিটিউশন ইজ মানে আপনার মানে কনস্টিটিউশন হচ্ছে আপনার এখানে সার্বভৌম। কিন্তু দেখেন আপনি কনস্টিটিউশনের সার্বভৌম বলে বিচার বিভাগের সার্বভৌম বলে আবার আপনি বিচারপতি নিয়োগ এবং হচ্ছে সুপ্রিম কোর্টের যে নিয়োগগুলো সবগুলো আপনি নিয়ে নিলেন আবার হচ্ছে শাসন বিভাগের কাছে, মানে সরকার দলীয় সরকারের কাছে, নির্বাহী বিভাগের নির্বাহী বিভাগের কাছে। এখন একই সাথে আপনি প্রতিশ্রুতি দিলেন ৩১ দফায় নির্বাচনী ইশতেহারে আপনি বিচার বিভাগের স্বাধীনতা দিবেন, আবার একই সাথে আপনি নির্বাচনের দুদিন পরেই এই অধ্যাদেশগুলো বাতিল করে দিলেন, যেটা আমাদের একদম বলতে পারেন যে ২০০ বছরের দ্বারা একটা আর্তনাদ ছিল যে আমাদের বিচার বিভাগ স্বাধীন হবে। সেই ব্রিটিশ থেকে আমরা এই বিচার বিভাগ পরাধীন। ব্রিটিশরা ১৯১৯ সালে বলছিল যে আমাদের এই বিচার বিভাগটা স্বাধীন করে দিবে, এবং এগুলো নিয়ে ব্রিটিশের মানে আপনার হাউস অফ কমন্স অনেক আলোচনা হয়েছে। ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচনও অনেক দল প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের বিচার বিভাগ তারা স্বাধীন করে দিবে। ইভেন বাংলাদেশ গঠন হওয়ার পরে এই ৭২-এর মুজিববাদী সংবিধানও বলা হয়েছে আমাদের বিচার বিভাগ স্বাধীন, কিন্তু তারপরে দেখেন ১৯৭৪ সালে শেষ করে দিল। ইভেন আমি আপনাকে সর্বশেষ দুটো তথ্য দিয়ে শেষ করি। ৯১ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি এবং ২০০০ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি দুটো দলও প্রতিশ্রুতি দিয়েছিল এবং সর্বশেষে এখনো তারা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।